বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম বিশ্বাসঘাতকতা, একজন নারীর জবানবন্দি। এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। আমি তখনও জানতাম না একদিনের মধ্যে আমার পৃথিবী বদলে যাবে। সেদিনটা ছিল এক সাধারণ দিন। আমি তামান্না রহমান, ৩২ বছর বয়সী একজন মা এবং স্ত্রী, ঢাকা শহরের এক মধ্যবিত্ত পরিবারের সদস্য। আমার জীবন কখনোই নাটকীয় ছিল না, কিন্তু সেই দিনটির পর সবকিছুই যেন নতুনভাবে শুরু হলো। আমার স্বামী রফিক একজন অদম্য পরিশ্রমী মানুষ। আমি তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানতাম, এবং আমাদের ছোট্ট ছেলে আলী আমাদের জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু জীবনের এই শান্তি কখনোই টিকে থাকে না। সে একদিন অফিস থেকে ফিরে এসে বলল, তামান্না, আমার বস সাইফুল ভাই তোমার সাথে কিছু কথা বলতে চান। এটা ছিল এক অদ্ভুত অনুরোধ। সাইফুল ভাইয়ের সাথে আমি আগে খুব বেশি মেলামেশা করিনি, কিন্তু যে বিষয়টি আমাকে অবাক করেছিল তা হল তার বয়স এবং তার প্রতি রফিকের শ্রদ্ধা। সাইফুল ভাই তখন আমার জীবনে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে হাজির। আমি কখনো ভাবিনি সেই পরিচয় পরবর্তীতে আমার জীবনকে এমনভাবে পাল্টে দেবে। সাইফুল ভাইয়ের অফিসে প্রথমবার গেলে আমি নিজেকে অস্বস্তি অনুভব করেছিলাম। তার কথাবার্তা ছিল বেশ মোলায়েম, এবং তিনি আমাকে এমনভাবে দেখছিলেন যে আমার শরীরের প্রতিটি আণবিক অংশ যেন তিনি অনুভব করছিলেন। আমি ভাবলাম, এই কি সত্যি হচ্ছে? কিন্তু পরের কয়েকটা দিনেই বিষয়টা আরও গভীর হয়ে গেল। আমার আর সাইফুল ভাইয়ের সম্পর্কটা প্রথমে খুব সাধারণভাবে শুরু হয়েছিল। আমরা কিছু কাজের ব্যাপারে আলোচনা করছিলাম, তবে দ্রুতই আমাদের মাঝে এক অন্য ধরনের সম্পর্ক তৈরি হল। আমার মধ্যে অনুভূতির পরিবর্তন আসতে থাকল। আমি জানতাম না কেন, তবে সাইফুল ভাইয়ের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করছিলাম। তার প্রতি আকর্ষণ, আমি নিজেও তার কাছে কিভাবে মগ্ন হয়ে গিয়েছিলাম তা বুঝতে পারছিলাম না। অবশেষে একদিন সাইফুল ভাইয়ের সাথে আমার সম্পর্কটি আর গোপন রাখা সম্ভব হয়নি। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমি এতটাই অবহেলিত ছিলাম, এবং রফিকের সঙ্গে আমার সম্পর্ক এতটাই বন্ধুনির্ভর হয়ে গিয়েছিল যে সাইফুল ভাইয়ের প্রতি আকর্ষণটি বেড়ে গিয়েছিল। এটা ছিল এক ভয়ঙ্কর লালসা, এক লুকানো তৃষ্ণা। আমার মনে হয়েছিল আমি যেন এক অন্ধকার গলিতে আটকে পড়েছি। এই সম্পর্কটি আমাকে শারীরিক এবং মানসিকভাবে এক নতুন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি করেছিল। সাইফুল ভাইয়ের প্রতি আমার ভালোবাসা এক অদ্ভুত প্ররোচনা সৃষ্টি করেছিল, যা আমি অস্বীকার করতে পারছিলাম না। কিন্তু এই সম্পর্কের পরিণতি ছিল বেদনাদায়ক। একদিন রফিক আমার পরিবর্তন লক্ষ্য করল। আমার আচার ব্যবহার, আমার মুখাবরণ, সবকিছুই বদলে গিয়েছিল। আমি তাকে ঠকিয়েছি, এবং তার চোখে আমি আর তার আগের তামান্না নেই। সে জানত না কি ঘটছে, তবে সে ঠিকই বুঝতে পেরেছিল কিছু একটা সঠিক পথে যাচ্ছে না। রফিকের চোখে যে সন্দেহ, সে চোখে এক অসীম ক্ষোভ ছিল। আমি জানতাম আমি তাকে যেভাবে ঠকিয়েছি তাতে সে আমাকে কখনোই ক্ষমা করবে না। একসময় রফিক আমাকে সরাসরি জিজ্ঞেস করল, তামান্না, কি হচ্ছে তোমার সাথে? তুমি বদলে গেছো। কি ঘটছে আমাদের মাঝে? আমি তখন পুরোপুরি অচেতন। আমি জানতাম এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আমার নেই। আমি তাকে কি বলবো? তাকে জানালে কি আর কিছু হবে? আমি যা করেছি সেটা তার কাছে আর কখনো মাপযোগ্য হবে না। অথচ আমি নিজেই জানতাম আমার মধ্যে এক ভয়াবহ অপরাধবোধ চলছে। আমি নিজের ভিতরে খুঁজছিলাম দোষারোপের কারণ, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। আমি কখনো ভাবিনি যে সাইফুল ভাইয়ের প্রতি আমার আকর্ষণ এক গভীর অনুরাগে পরিণত হবে। এক পর্যায়ে সেটা হয়ে উঠেছিল এক শারীরিক এবং মানসিক সমঝোতা। সাইফুল ভাই আমাকে শিখিয়েছিল কি ধরনের সুখানুভূতি মানুষ পেতে পারে। যদিও সেটা ছিল শুধুই তাৎক্ষণিক, তাতে আমার জীবনে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এখন রফিকের সামনে দাঁড়িয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম কেন আমি এমন করেছি, কি কারণে আমি নিজের সংসার, আমার সন্তানদের ভবিষ্যৎ সবকিছু ঝুঁকির মধ্যে ফেলেছি।
আর সাইফুল ভাইয়ের সঙ্গে যেটি শুরু হয়েছিল সেটা কি আসলেই প্রেম ছিল, অথবা ছিল শুধু এক অস্থিরতা, এক অন্তর্গত খালি জায়গার পূরণ? রফিক কিছু বলার আগে আমি কাঁদছিলাম নিজের কপালে লেখা অপরাধের জন্য, কাঁদছিলাম সাইফুল ভাইয়ের প্রতি এক ভুল আকর্ষণের জন্য। সেই ভয়ের মাঝে আমি হারিয়ে ফেলেছিলাম নিজেদের সম্পর্কের সেতু, যা একসময় ছিল এক অনন্য বন্ধন। যখন সে আমাকে শোনালো তার ক্ষোভ, তার আঘাত, আমি বুঝতে পারলাম সাইফুল ভাইয়ের সঙ্গে যা ঘটেছিল তা শুধু শারীরিক সম্পর্ক নয়। আমার ভেতর একটা জায়গা ছিল যা পূর্ণ করতে আমি তাকে শরণার্থী হিসেবে গ্রহণ করেছিলাম। আমার মনের মধ্যে এক অবর্ণনীয় যন্ত্রণার শুরু হলো। আমি রফিকের চোখে সেই পূর্ণ ভালোবাসা, তার মধুর চোখের চাহনি খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হলো আমরা দুজন এখন দুটো অচেনা মানুষ, যাদের মধ্যে এক অবিশ্বাস্য খাদের পার হয়ে যাওয়ার মতো দূরত্ব সৃষ্টি হয়েছে। একদিন রফিক আমাকে প্রশ্ন করল, তামান্না, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? সেই প্রশ্নের উত্তরে আমি শুধু মাথা নিচু করে চুপ ছিলাম। একদিকে আমার কাছে ছিল সাইফুল ভাইয়ের প্রতি এক আকর্ষণ যা মিথ্যা না হয়ে পারছিল না। অন্যদিকে আমার বাচ্চাদের জন্য রফিকের সঙ্গে থাকা সেই আদর্শ সংসারটিকে টিকিয়ে রাখার প্রচেষ্টা ছিল। তবে আমি জানতাম এই ভেতরের দ্বন্দ্ব কখনোই শেষ হবে না। বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে। একদিন রফিকের সঙ্গে আমাদের সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। সাইফুল ভাইও একসময় দূরে সরে গেল, কিন্তু তার সঙ্গে কাটানো সময়গুলো আমি কখনো ভুলতে পারব না। জীবনের সেই মুহূর্তগুলো ছিল যন্ত্রণাদায়ক, কিন্তু এক অদ্ভুতভাবে সেগুলো আমার জীবনের এক নতুন দিক উন্মোচন করেছিল। এখন আমি একা, কিন্তু অগণিত প্রশ্নের মধ্যে। আমি ভাবি, কখনো কি আমি তার কাছে ফিরে যেতে পারব? রফিকের কাছে, যাকে আমি একসময় ভালোবেসেছিলাম? অথবা সেই অজানা কপালে লেখা ছিল এক শূন্যতা যা পূর্ণ হতে হবে কখনোই? আমি এখন এক গহীন অন্ধকারে ভাসছি, যেখানে কিছুই স্পষ্ট নয়। রফিকের চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি অচেনা হয়ে গেছে। তার অভাব, তার অভ্যেস, তার স্নেহ, সবকিছুই যেন এক ভয়ানক শূন্যতায় পরিণত হয়েছে। তামান্না রহমান, যে কিনা একসময় সংসারের মূল কেন্দ্রবিন্দু ছিল, এখন এক নিঃসঙ্গ যাত্রার পথে চলেছে। সাইফুল ভাইয়ের সঙ্গেও সম্পর্কটা আগের মতো নেই। আমি জানি সাইফুল ভাইয়েরও মনে কোনো জায়গা নেই আমার জন্য। সে নিজেও জানত আমাদের সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। এটি ছিল এক মুহূর্তের প্রশান্তি, যা এক ভয়ঙ্কর উপহাসের মতো পরিণত হয়েছিল। সে আমাকে কোনোদিন ভালোবাসেনি, কিংবা আমি তাকে কখনো ভালোবাসিনি। আমরা দুজনেই একে অপরের শূন্যতার মধ্যে প্রবাহিত হয়ে গিয়েছিলাম। কিন্তু শূন্যতা কখনো পূর্ণ হয় না। যতই চেষ্টা করলাম, প্রতিটি পদক্ষেপে আমি নিজের অজান্তেই তার অভাব অনুভব করেছি। রফিক, যাকে আমি স্বামী হিসেবে ভালোবাসতাম, সে আর আমার কাছে নেই। আলী, আমাদের ছেলে, সে এখন বড় হচ্ছে, প্রতিদিন নতুন কিছু শেখে, নতুন কিছু জানে। সে আমার দিকে তাকিয়ে থাকে, তার নির্দোষ চোখে প্রশ্নের রেখা ছিল। মা, তুমি কেন কাঁদছ? আমার চোখে তখন এক অন্ধকার ছড়িয়ে পড়ত। আমি জানতাম আমি তাকে কিভাবে ব্যাখ্যা দেব, কিভাবে তাকে বলবো কেন তার মা এমন অবস্থায় পৌঁছেছে, কেন তার পৃথিবী ভেঙে গেছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি কখনোই দিতে পারবো না। রফিকের প্রতি সেই অনুগ্রহ এবং ভালোবাসার অনুভূতি একসময় ক্ষয়ে গেছে, কিন্তু তার উপস্থিতি আমার মনের মধ্যে সুনামির মতো আছড়ে পড়ত। প্রতিটি মুহূর্ত যখন আমি একা থাকতাম, তখন আমি তাকে খুব বেশি মিস করতাম। তার হাসি, তার আদর, তার চোখের মায়া, সবকিছুই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্বল। কিন্তু আমি নিজেই তাকে হারিয়ে ফেলেছিলাম, এবং তার ভুলের মূল্য আমি হয়তো কখনোই দিতে পারব না। দিন যেতেই থাকে। একদিন আমি রফিকের সাথে ফের দেখা করলাম। আমাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, শুধু এক দীর্ঘ নীরবতা। আমি জানতাম সে কিছু জানে, সে কিছু বুঝে ফেলেছে, কিন্তু কি বলবো তাকে? আমার মুখে কোনো শব্দ ছিল না, শুধু চোখের পানি পড়ছিল অবিরাম।
তার মধ্যে কোনো কষ্ট ছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি জানতাম তাকে আর কিছুই বলা যাবে না। তাতে কোনো লাভ হবে না। একবার আমি তাকে বলেছিলাম, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। তবে তোমার পাশে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সবকিছু ভুলে যাও, রফিক। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো ক্রোধ ছিল না, তবে তাতে কোনো আদরও ছিল না। সে শুধু এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তামান্না, তুমি যা করেছ সেটা তোমার নিজস্ব সমস্যা। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, তবে আলীর জন্য আমি তোমাকে একদিন ক্ষমা করব। তার সেই শব্দগুলো ছিল এক দারুণ শুদ্ধতা। কোনো প্রতিশোধের বোধ ছিল না, শুধুই ক্ষোভ এবং এক অদৃশ্য দূরত্ব। আমি জানতাম রফিক এবং আমি আর কখনো আগের মতো হব না। আমাদের সম্পর্কের গল্প এখানেই শেষ হয়ে গেছে। একদিন আমি সাইফুল ভাইয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাকে বললাম আমাদের সম্পর্কটা কোথায় যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তামান্না, আমরা দুজনেই জানি এমন কোনো সম্পর্ক ছিল না যা ভবিষ্যতে স্থায়ী হতে পারে। তুমি খুঁজে পাবে তোমার নিজের পথ। আমি জানি তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে। আমি চুপ ছিলাম। সে ঠিকই বলেছে। আমি নিজেই আমার পথ খুঁজে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার পথ ছিল এক অন্ধকার গলিতে, যেখানে কেউ ছিল না। একাকিত্ব আমাকে গ্রাস করেছিল। তবুও কিছু না কিছু আমি আমার জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করলাম। জীবন চলতে থাকে, কিন্তু আমি থেমে গিয়েছিলাম। আমার ভেতরে এক নিঃশব্দ যন্ত্রণা ছিল যা প্রতিদিন আমাকে খেয়ে ফেলত। রফিক এবং সাইফুল ভাই দুজনই আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমি জানতাম তাদের প্রভাব এখনো আমার সঙ্গেই রয়েছে। কোথাও না কোথাও আমি তাদের দুইজনকে খুঁজে বেড়াচ্ছিলাম, একটা সম্পর্কের শূন্যতা পূরণ করার জন্য, যা আর কোনোদিন পূর্ণ হবে না। আলী আমার ছেলে, সে বড় হচ্ছিল। তার ইনোসেন্ট মুখ দেখে আমার বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হতো। আমি জানতাম আমার ভুলের কারণে সে কখনোই পরিপূর্ণ পরিবার পাবে না। প্রতিদিন যখন আমি তাকে স্কুলে পাঠাতাম, আমি ভাবতাম একদিন যদি সে জানতে পারে যে তার মা কিভাবে তার বাবাকে বিশ্বাসঘাতকতা করেছে, আমি কি কখনো তার দিকে তাকিয়ে বলতে পারবো, মা তোমার জন্য ভালো ছিল। শুধু আলী নয়, পুরো পরিবার আমাকে অবজ্ঞা করতে শুরু করেছিল। আমার মা, যে কখনো আমার প্রতি অন্ধ বিশ্বাস রেখেছিল, সে একদিন আমাকে বলল, তামান্না, আমি জানি তুমি যে যন্ত্রণায় আছো সেটা সহজ নয়, কিন্তু জানো, কখনো যদি তুমি নিজের দোষ স্বীকার না করো, তখন তুমি কখনো শান্তি পাবো না। এই কথা শুনে আমি আরো বিষণ্ণ হয়ে পড়লাম। কিভাবে এই কথা সত্যি ছিল? আমার মধ্যে এক বিশাল অস্বস্তি, এক অব্যক্ত অনুভূতি ছিল যা আমাকে শান্তি পেতে দিচ্ছিল না। আমি জানতাম আমার আত্মবিশ্বাস, আমার আত্মসম্মান সবকিছুই ধ্বংস হয়ে গেছে। রফিকের ফিরে আসার সম্ভাবনা ছিল না। সে আমাকে তার জীবনে কোনো জায়গা দেয়নি। কিন্তু আমি প্রতিদিন নিজেকে নতুন করে বোঝানোর চেষ্টা করতাম, আমার জীবনকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যেতে হবে। আমাকে আলীর জন্য ভালো মা হতে হবে। আমি অন্তত তার জন্য সঠিক পথের অনুসরণ করব। একদিন এক রোদেলা সকালে আমি সাইফুল ভাইয়ের কাছ থেকে একটি ফোন পেলাম। ফোনে তার গলা শুনে আমি বুঝতে পারলাম সে আমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু আমার এখন কোনো ইচ্ছা ছিল না। আমার মনে তার জন্য কোনো অনুভূতি ছিল না। আমি জানতাম সে কেবল এক মুহূর্তের আরাম দিয়েছিল, যা শেষ হয়ে গিয়েছে। আমার জীবন রফিক ছাড়া কোনো শূন্যতায় ভরা ছিল। আমি জানতাম আমি নিজে থেকে কিছু পরিবর্তন করতে হবে। আমি ধীরে ধীরে চেষ্টা করছিলাম পুরনো জীবনটাকে আবার একত্রিত করতে। আলীর জন্য, নিজের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের আত্মসম্মানের জন্য। এদিকে একদিন রফিক একসময় আমার সাথে যোগাযোগ করতে চাইল। সে আমাকে জানতে চাইল, তামান্না, তোমার জীবন কেমন যাচ্ছে? তোমার আর আলীর কি খবর? আমি কিছু বলতে পারলাম না। শুধু আমার ভেতরকার ক্ষতগুলো আরো গভীর হয়ে উঠল। আমি জানতাম যে সম্পর্ক একদিন আমাদের মধ্যে ছিল,
তা আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমি যদি একটুখানি সময় পেতাম, যদি এক মুহূর্তের জন্য আমি তাকে বুঝাতে পারতাম যে আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছি, তবে হয়তো কিছুটা শান্তি মিলত। কিন্তু জীবন কখনো আমাদের সেই সুযোগ দেয় না। রফিকের প্রশ্নে আমি খুব ধীরে বললাম, আমরা ভালো আছি রফিক। আমি জানি আমার ভুল ছিল, কিন্তু এখন আমাকে আলী এবং নিজেকে সামলাতে হবে। আমি তোমাকে কিছু দিতে পারবো না, তবে আলীর জন্য আমি আশা করি তুমি ভালো থাকো। তারপর নীরবতা ছড়িয়ে গেল। কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধুই সেই অদৃশ্য দেয়াল। আমি জানতাম এই কথাগুলো বলার পর কিছু পরিবর্তন হবে না, কিন্তু অন্তত আমার মনে এক শান্তি ছিল, একটা শেষ স্বীকৃতি যে আমি এখন নিজের ভুলগুলো স্বীকার করতে পারি, যদিও আমি জানি এটি কোনোভাবেই ফিরে আসবে না। এত বছর পর আমি বুঝতে পারলাম, কিছু কিছু মুহূর্ত শুধু শেখানোর জন্য আসে, আর সেগুলো আমাদের জীবনে কোনো ফিরতি রাস্তা রেখেও যায় না। আমি হয়তো একসময় রফিককে ফিরে পেতে চেয়েছিলাম, সাইফুল ভাইয়ের সঙ্গেও কিছু শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তা আর সম্ভব ছিল না। আমি নিজে থেকে একা, নিজের অজানা দুঃখগুলো নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছিলাম। একদিন আলী স্কুল থেকে ফিরল। তার চোখে কোনো অদ্ভুত অস্বস্তি ছিল। সে জানতে চেয়েছিল, মা, আপনি কেন সবসময় চিন্তিত থাকেন? আপনি কি কোনো দুঃখে আছেন? তার প্রশ্ন আমাকে গলায় কিছু আটকে দিল। আমি তাকে উত্তরের জন্য কিছুই দিতে পারলাম না। আমি শুধু তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি কিছু ভাববে না আলী। মা ঠিক আছে, শুধু একটু একা থাকতে চায়। আলী আমার প্রিয় সন্তান, সে যে কিভাবে আমাকে সহ্য করেছে আমি বুঝতে পারছিলাম না। তার নিঃশব্দ ভালোবাসা আমাকে শকুনি পাখির মতো আক্রমণ করছিল। তার জীবনে আমি একটা ভুল মোমবাতি হয়ে গেছি, কিন্তু সে আমাকে সেই মোমবাতির আলোতে ছাড়তে চায় না। আমি ভাবছিলাম, আমি যদি তাকে না পারতাম ভালোভাবে দেখাশোনা করতে, যদি আমার ভুলের জন্য সে আমার প্রতি ক্ষুব্ধ হতো, তবে কি হতো? এভাবেই প্রতিদিন চলে যাচ্ছিল। একদিন আমি নিজের দিকে ফিরে তাকালাম। আমি এক নীরব, শূন্যতায় ভরা জীবন কাটাচ্ছিলাম। আমি যদি নিজের জীবনটাকে কিছুটা শান্তির পথে নিয়ে যেতে চাই, তবে আমি কি নিজেকে আর ক্ষমা করতে পারব? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি এক সন্ধ্যায় সাইফুল ভাইয়ের সঙ্গে বসেছিলাম। সে আমাকে বলল, তামান্না, তুমি যতই নিজেকে দায়ী করো, তাতে কোনো লাভ হবে না। জীবনে কখনো কিছু হারানো যাবে না, তেমনি কিছু ফিরে পাওয়াও সম্ভব নয়। তোমার যা হয়েছে সেটার সঙ্গে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার সন্তান আলী তোমার আশ্রয়। সে তোমাকে ভালোবাসে, আর সেটাই সবচেয়ে বড় জিনিস। আমি চুপ ছিলাম। সাইফুল ভাইয়ের কথা হয়তো সত্যি ছিল, কিন্তু এই সত্যের মধ্যেও আমার জীবন এত কিছু হারিয়েছে যে কখনোই তা পূর্ণ হবে না। রফিকের চলে যাওয়ার শূন্যতা, সাইফুল ভাইয়ের শীতল অভ্যেস, সবকিছু মিলিয়ে আমি কোথায় দাঁড়িয়ে আছি তা আমি নিজেও জানি না। তবুও আলীকে দেখে আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি তৈরি হয়েছিল। তার স্নেহ, তার বিশ্বাস, আমি জানতাম আমি তার জন্য কিছু ভালো করতে পারি। সে আমাকে ভালোবাসে এবং আমি তার জন্য কিছু করতে চাই। তাই আমি নিজেকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিলাম। আমি আলীকে নিজের ভালোবাসা দিয়ে পূর্ণ করতে চেয়েছিলাম। তার জন্য এক ভালো মা হতে, এক সত্যিকারের সঙ্গী হয়ে তার পাশে থাকতে চেয়েছিলাম। রফিক আর সাইফুল ভাইয়ের প্রভাব দূর হতে হতে আমি বুঝতে পারলাম, এখন আমার একমাত্র লক্ষ্য ছিল আলীর পাশে দাঁড়িয়ে থাকা, তার জন্য তার পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।